আজ আমার বয়স ৮০ বছর পূর্ণ হলো। আমার জীবন ক্ষেত্রের বিস্তীর্ণতা আজ আমার সম্মুখে প্রসারিত। পূর্বতম দিগন্তে যে জীবন আরম্ভ হয়েছিল তার দৃশ্য অপর প্রান্ত থেকে নিঃশক্ত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি যে আমাদের জীবনের এবং সমস্ত দেশের মনোবৃত্তির পরিণতি দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই বিচ্ছিন্নতার মধ্যে গভীর দুঃখের কারণ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত প্রবন্ধ সভ্যতার সংকট। আজ থেকে অনেক বছর আগে ১৯৪০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শান্তিনিকেতনে এই প্রবন্ধটি পাঠ করা হয় এবং পুস্তিকা আকারে বিতরণ করা হয়। যিনি এই দায়িত্ব নিয়েছিলেন তার নাম ছিল ক্ষিতিমোহন সেন। এই যে বিষয়বস্তু সভ্যতার সংকট, যা রবীন্দ্রনাথের সেই অতদিন আগে লেখা বক্তব্য হলেও আজকের দিনেও ভীষণভাবে বাস্তব বলে মনে করতে পারি আমরা। সাহিত্যের পথের আজকের নতুন পর্বে আমরা পড়ব সভ্যতার সংকট নামক প্রবন্ধটি। ছোট করে বুঝে নেওয়ার চেষ্টা করব যে অতদিন আগে বসে রবীন্দ্রনাথ যে বিখ্যাত এই প্রবন্ধটি লিখেছিলেন তাতে উনি কি বলতে চাইছিলেন, যা কিনা আজকের দিনেও ভীষণভাবে বাস্তব বলে মনে হচ্ছে। শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম জন্মবার্ষিকীতে এই যে প্রবন্ধ সেটি পাঠ করা হয় এবং অদ্ভুতভাবে যে অতদিন আগে বসে লেখা এবং অত বছর বয়সে লেখা রবীন্দ্রনাথের এই প্রবন্ধটি এক অদ্ভুত সত্য এবং বাস্তব জীবন দ্রষ্টার কাজ করেছে বলে আমরা বলতে পারি। মানে এটি একটি অদ্ভুত মানসিকতা, বাস্তব মানসিকতার স্বাক্ষর বহন করে নিয়ে চলেছে। কি বলছেন রবীন্দ্রনাথ এই প্রবন্ধতে? এক কথায় বলতে গেলে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে ইংরাজি সাহিত্য বা ইংরেজদের যে মানসিকতা, আধুনিকতা, সেটাকে একসময় আমাদের পথের আলো হিসেবে দেখানো হয়েছিল বা দেখানো হতো এবং রবীন্দ্রনাথ নিজেও এই বিষয়টিকে স্বীকার করে নিয়েছিলেন তার ছোটবেলায়। কিন্তু যত তার বয়স বেড়েছে এবং দেশ যত স্বাধীনতার দিকে এগিয়েছে, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের স্বাধীনতা দেখে যেতে পারেননি, কিন্তু যত দেশ স্বাধীনতার দিকে এগিয়েছে তত তিনি বুঝতে পেরেছেন যে ইংরেজ জাতির এই যে আধুনিকতা তা আমাদের আবদ্ধ করারই নামান্তর। গোটা পৃথিবীতে নানা রকম জায়গায়, নানা রকম দেশে দেখতে পাওয়া গেছে যে তারা তাদের স্বাধীনতাকে অর্জন করে কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছে তাদের দেশকে, তাদের সভ্যতাকে। কিন্তু আমাদের এই দেশ, আমাদের এই সভ্যতা ইংরেজি শাসনের বা ইংরেজদের শাসনের জগদ্দল পাথর বুকে নিয়ে বহু কাল ধরে একই জায়গায় স্থবির হয়ে বসে রয়েছে এবং রবীন্দ্রনাথ তাই চিন্তা করছেন যে একদিন তো দেশের থেকে দেশ স্বাধীন হবেই, ইংরেজরা একদিন চলে যাবে, কিন্তু কোন দেশকে আমরা পাবো? সেই দেশের যে সেই দেশের যে আসল যে রস, যে গন্ধ, সেটা কি সত্যি শেষ অবধি থাকবে? ভাবা যায় এতদিন পরে বসেও আমরা এই যে বাস্তব অভিজ্ঞতা সেটাকে আমরা বুঝতে পারি। আমাদের এই ভাঙাচোরা দেশকে আমরা যখন উপলব্ধি করি তখন এই প্রবন্ধের প্রত্যেকটি শব্দ আধুনিক হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবে বা যৌবনকালে যে পাশ্চাত্য সভ্যতা বা শিক্ষা, তার যে আসল রস সেটাকে অনুধাবন করতে পেরেছিলেন, সেটা সেই সময়ের আধুনিকতার প্রথম সোপান ছিল বলে তিনি মনে করছেন। আসলে তখনকার দিনের শিক্ষা ব্যবস্থা আজকের মতো ছিল না। আজকের মতো যেমন খুশি ভাবে নিজেকে শিক্ষিত করে তোলার যে প্রচেষ্টা, সেই বিষয়টা ছিল না। তখন আধুনিক হতে গেলে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকেই আপন করে নিতে হতো, সেই পথেই চলতে হতো এবং রবীন্দ্রনাথ সেই শিক্ষা ব্যবস্থার দ্বারা মানব মৈত্রীর যে রস সেটিকে আস্বাদন করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ সেই সময় বসে। এবং সেই সময় তিনি বলছেন কি, যে তখনও ইংরাজি ভাষা এবং সাহিত্য ছিল আমাদের পথ প্রদর্শক। কারণ সেই সময় রবীন্দ্রনাথ যখন ছোটবেলায় শিক্ষা লাভ করেছেন সেই সময় কিন্তু ইংরেজদের যে
মানসিকতা বা আধুনিকতার যে পথটি সেটি সেই মানে যখন রবীন্দ্রনাথ এই প্রবন্ধটি লিখছেন তখনকার মতো কলুষিত হয়নি। তখনও ইংরেজ জাতির দ্বারাই পথ নির্দেশিত হবে এমন চিন্তা ভাবনা আপামর ভারতবাসী অর্থাৎ শিক্ষিত যে ভারতবাসী তাদের মনের মধ্যে গেঁথে ছিল। লেখকের যখন কম বয়স তখন তিনি ইংল্যান্ডে গিয়ে জন ব্রাইটের যে বক্তৃতা সেই বক্তৃতা শুনে ভীষণ রকম ভাবে প্রভাবিত হয়েছিলেন। এই জন ব্রাইট কে ছিলেন? জন ব্রাইট বলা হচ্ছে যে যিনি ছিলেন তখনকার একজন র্যাডিক্যাল এবং লিবারাল রাজনীতিবিদ, তার প্রজন্মের শ্রেষ্ঠ বক্তা ও মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক। এনার বক্তৃতা শুনে ইংরেজদের যে মানসিকতা এবং তাদের যে বাণী তাতে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ। পরবর্তীকালে তিনি বলছেন যে এই জাতীয় মানসিকতা আসলে পরনির্ভরতা, কারণ যে কোনো সভ্য সমাজ যদি কোনো পথ নির্দেশিত করে তবে সেটি কোনো নির্দিষ্ট কোনো কারুর মধ্যে কোনো জাতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। কোনো জাতির যা কিছু শ্রেষ্ঠ তা মানুষের নিজস্ব সম্পত্তি হতে পারে না, কোনো জাতির সম্পত্তি হতে পারে না। তাই সেই সময় ইংরেজরা যা কিছু আমাদের দান করেছিল তা সত্যি কথা বলতে কি সত্যি তো মানুষকে পুষ্টি সাধন করেছিল, এবং এ ব্যাপারে আমরাও নিঃসন্দেহভাবে বলতে পারি যে ইংরেজ জাতি আমাদের দেশে 200 বছর তাদের প্রভাব চালিয়েছিল বটে, কিন্তু তারা আমাদের দেশকে এক ধাক্কায় অনেকখানি আধুনিক করে তুলেছিল। এই যে আধুনিক চিন্তা ভাবনা, পাশ্চাত্য চিন্তা ভাবনা, বাইরের দেশের আলো আমাদের দেশে, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতিতে প্রবেশ করার মাধ্যমেই কিন্তু রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহনের মতো এরকম বিখ্যাত মানুষ গড়ে উঠতে পেরেছিলেন। সেই কারণেই তিনি বলছেন যে কোনো জাতির নিজস্ব সম্পদ কোনো শ্লাঘার বিষয় সেটি হতেই পারে না, সেটি সবার মধ্যেই তার গুণের সমাপতন ঘটবে বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। সিভিলাইজেশন, যার আক্ষরিক অর্থ করা হচ্ছে সভ্যতা, রবীন্দ্রনাথ বলছেন এই সিভিলাইজেশনের আক্ষরিক অর্থ কখনো সভ্যতা হওয়া উচিত নয়, কারণ সভ্যতার এই যে মানে সেটি ক্রমাগতভাবে পরিবর্তিত হয়। প্রাচীনকালে মনু সংহিতায় বা মনু যা কিছু নিয়ম কানুন আমাদের সমাজের জন্য প্রবর্তন করেছিলেন সেই সময় হয়তো সেটা দরকার ছিল, সেই সময়ের জন্য সেই নিয়ম কানুন মেনে চলাকে সভ্যতার রূপ দেওয়া হয়েছিল বা সভ্যতা বলে মেনে নেওয়া হয়েছিল। কিন্তু এক সময় দেখা গেল এই যে সভ্যতার এই যে বৈশিষ্ট্য সেইগুলি আমাদের এক সময় এসে আবদ্ধ করলো। আবার পরবর্তীকালে যখন ইংরেজদের শাসন ব্যবস্থা বা ইংরেজ শাসন যখন আমাদের দেশে চালিত হলো সেই সময় দেখতে পাওয়া গেল যে এই যে আবদ্ধ হয়ে থাকা, এই যে আবদ্ধকরণ, সেইটাকে এই ইংরেজ শাসন ব্যবস্থা এসে এক সময় ভেঙে দিল, এবং খারাপ যে জায়গাগুলো, অন্ধকার যে ক্ষেত্রগুলো ছিল আমাদের সমাজে সেইগুলোর মধ্যে আলো প্রবেশ করলো, অর্থাৎ সভ্যতা এক নতুন মাখ নিল, নতুন রূপে সে চলতে থাকলো। কিন্তু আস্তে আস্তে দেখতে পাওয়া গেল এটাও যে এই যে নতুন বিধি ব্যবস্থা, নতুন ভাবে চলা, সেটিও আস্তে আস্তে পরনির্ভরশীলতার পথ ধরলো, এবং সেটি দেখতে পাওয়া গেল যে খারাপ দিকে প্রবাহিত হচ্ছে। এবং সেই অবস্থায় দাঁড়িয়েই রবীন্দ্রনাথ এই সভ্যতার সংকট নামক প্রবন্ধটি লিখছেন। সেক্ষেত্রে আমরা নামকরণের প্রসঙ্গ আনতে পারি, কারণ সভ্যতা যেটা একসময় সভ্যতা হিসেবে দেখানো হতো, সভ্য মানুষের রীতিনীতি হিসেবে দেখানো হতো, সেটি আস্তে আস্তে সংকটের মুখে পরিগণিত হয়েছে। এই বিষয়টা নিয়েই কিন্তু রবীন্দ্রনাথের পুরো প্রবন্ধ তৈরি হচ্ছে বলে নামকরণটা আমরা বুঝতেই পারি যে এই ক্ষেত্রে কতখানি সার্থক। লেখক হঠাৎ করে কি করে বুঝতে পারলেন যে এই সভ্যতা, যে সভ্যতাকে তিনি একসময় মহৎ বলে মনে করছিলেন, সেটি আসলে আমাদের দেশের জন্য সার্থক নয়? লেখক যে সময়ে এই সাহিত্য রস মানে পাশ্চাত্য সাহিত্য রস, তাদের যে ফিলোসফি, সেই দিকের থেকে চোখ সরিয়ে যখন আমাদের বাস্তব পৃথিবী, বাস্তব দেশের অবস্থার দিকে ফিরে তাকালেন, তখন তিনি দেখতে পারলেন যে যে সভ্যতা নাকি আমাদের আলো দান করার জন্য এগোচ্ছিল, সেই বণিকের মানদণ্ড একদিন রাজদণ্ডে পরিণত হয়েছে।
তিনি দেখতে পেলেন অন্নহীন দরিদ্র দেশের এ কি অবস্থা, দেখতে পেলেন ইংরেজরা আমাদের দেশকে আস্তে আস্তে ছিবড়ে করে তুলছে। যে দেশ থেকে তারা এত পরিমাণে সম্পদ, এত পরিমাণে ঐশ্বর্য পেয়েছে, যে ঐশ্বর্যকে তারা লুণ্ঠন করছে দু হাতে। তাই রবীন্দ্রনাথ আজকে এই অবস্থায় বসে, মানে সেই সময়ে বসে সভ্যতার সংকটকে অনুভব করতে পেরেছিলেন এবং দেখতে পেয়েছিলেন যে যে যন্ত্র সভ্যতা ইংরেজদের উন্নত করতে সাহায্য করেছিল আমাদের দেশের প্রতি, সেই যন্ত্র সভ্যতার আধুনিকতার লেশ মাত্র নেই। হ্যাঁ, তা বলে কি আমাদের দেশে কোনো রকমের যান্ত্রিক উন্নতি সেই সময় হয়নি? ভীষণভাবে হয়েছিল, কিন্তু সেই পুরোটাই তাদের নিজেদের সাহায্যের জন্য, আমাদের দেশের উপকার করার জন্য কোনো কিছুই নয়। সেই রবীন্দ্রনাথ তার গোটা জীবনে, এই 80 বছর তখন তার বয়স, তার মধ্যে আমাদের পৃথিবীর বহু দেশে তিনি গিয়েছেন এবং তিনি প্রত্যেক দেশে গিয়ে দেখেছেন যে নিজেরা কতখানি স্বনির্ভর। প্রত্যেকটি দেশ কোনো কোনো ক্ষেত্র থেকে মানে পরাধীনতার কবল থেকে বেরিয়ে এসেও নিজেদের কিভাবে দাঁড় করিয়েছে। তিনি দেখেছেন জাপানের উন্নতিকে, তিনি দেখেছেন রাশিয়া, পারস্য দেশের এক অদ্ভুত নিজস্ব সভ্যতাকে নিজেরা কিভাবে তৈরি করেছে, কিভাবে তারা উন্নতির শিখরে পৌঁছচ্ছে প্রতি ক্ষেত্রে। আর সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো একটি দেশ, যেখানে কিনা এত মানুষ থাকে, যেখানে কিনা জনসংখ্যা একটা ভীষণ বড় শক্তি, সেইখানে আমরা ইংরেজদের পরাধীনতার জগদ্দল পাথর বুকে নিয়ে আজকেও পতিত হয়ে রয়েছি। এই অবস্থা দেখে তিনি ব্যথিত হয়েছেন। তবে এখানে তিনি এই কথাও বলছেন যে যে দেশে আমরা মানে উনি গিয়েছিলেন, গিয়ে তাদের উন্নতি দেখেছেন, সেই দেশ কিন্তু এই এত বছরের পরাধীনতার শিকলে আবদ্ধ ছিল না। বিশেষ করে জাপানের সঙ্গে আমাদের যখন তিনি তুলনা টানছেন, তিনি বলছেন যে এই দেশ এতখানি উন্নতি সাধন করতে পেরেছে শুধুমাত্র এই কারণে, আমরা এই কারণটির জন্য, এই আবদ্ধীকরণের জন্যই বেরিয়ে আসতে পারিনি। থেকেও বড় কথা রবীন্দ্রনাথ বলছেন সোভিয়েত রাশিয়ার প্রসঙ্গে, তিনি বলছেন যে এই দেশে কোনো রকম ভাবে ধর্মীয় যে বিধি নিষেধ, এই বিষয়টিও আসেনি। শুধু রাশিয়ার প্রসঙ্গ না, আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রেও এই ধর্ম জাতির ভেদাভেদ, এই বিষয়টিকে তিনি দেখিয়েছেন এবং বলেছেন যে এরকম যে বিষয়, মানে যেটা কিনা আমাদের এখনো রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলেছে, এই জিনিসটি কিন্তু এই সমস্ত দেশে নেই। এই ভাগাভাগি করা, এই বিষয়টি নেই এবং এটিও আমাদের দেশের পরাধীনতার, মানসিক পরাধীনতারও এক ভীষণ বড় কারণ বলে রবীন্দ্রনাথের মনে হয়েছে। এই যে বিভক্তিকরণ, এই প্রসঙ্গে তিনি দোষ দিচ্ছেন এই ইংরেজ জাতিকেই। তিনি কি বলছেন? সভ্য শাসনের চালনায় ভারতবর্ষের সকলের চেয়ে যে দুর্গতি আজ মাথা তুলে উঠেছে, সে কেবল অন্ন, বস্ত্র, শিক্ষা এবং আরোগ্যের শোকাবহ অভাব মাত্র নয়, সে হচ্ছে ভারতবাসীদের মধ্যে অতি নৃশংস আত্মবিচ্ছেদ, যার কোনো তুলনা দেখতে পাইনি ভারতবর্ষের বাইরে মুসলমান স্বায়ত্তশাসন চালিত দেশে। আমাদের বিপদ এই যে এই দুর্গতির জন্য আমাদেরই সমাজকে একমাত্র দায়ী করা হবে, কিন্তু এই দুর্গতির রূপ যে প্রত্যহই ক্রমশ উৎকট হয়ে উঠছে, সে যদি ভারত শাসনযন্ত্রের ঊর্ধ্ব স্তরে কোনো এক গোপন কেন্দ্রের প্রশ্রয়ের দ্বারা পোষিত না হতো, তাহলে কখনোই ভারত ইতিহাসের এত বড় অপমানকর অসভ্য পরিণাম ঘটতে পারত না। ভাবা যায়, তখনও কিন্তু দেশ স্বাধীনই হয়নি, তখনও কিন্তু দেশ ভাগ হয়নি, কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্রনাথ আঁচ করতে পারছেন যে এরকম একটি কাণ্ড ঘটবে এবং শুধু যে আমাদের দেশের এই পরাধীনতার কবলে রেখেছে যারা ইংরেজরা, তাদের জন্য ঘটবে তা নয়, উচ্চ স্তরে বসে থাকা বেশ কিছু মাথার জন্য এরকম কাণ্ড কারখানা ঘটবে। তখন সময়টা 1940 সাল, তার 7 বছর পরে আমাদের দেশ কিন্তু স্বাধীন হবে এবং দেশের মধ্যে যে ভাগ বাটোয়ারা তা ঘটবে। 7 বছর আগে বসে রবীন্দ্রনাথ এই ভয়ঙ্কর সংকটকে তুলে ধরছেন এই প্রবন্ধের মধ্যে দিয়ে। এই জন্যই তিনি এতটা পরিমাণে দূরদর্শী।
তাও রবীন্দ্রনাথ শেষ অবধি আশাবাদী। এই প্রবন্ধের সব থেকে বিখ্যাত যে পংক্তি, সেই পংক্তিটি তিনি একদম শেষ অংশে এসে বলছেন। তিনি বলছেন, আর আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। কি বিশ্বাস? না, তিনি প্রথম থেকে বিশ্বাস করেছিলেন যে ইংরেজ সভ্যতা আমাদের জন্য একটি দান হয়ে আসবে, একটি আশীর্বাদ হয়ে আসবে, কিন্তু শেষে এসে সেই বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তা মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ বলে মনে করি। রবীন্দ্রনাথের চিরকালীন যে একটি ধারা, যে শেষ পর্যন্ত গিয়ে আশাকে নিয়ে বেঁচে থাকা, কোনো একদিন সূর্যোদয় হবে, কোনো একদিন কলকাতাও কল্লোলিনী তিলোত্তমা হবে, এই যে চিন্তা ভাবনা, এই সমস্ত খারাপের শেষে কোথাও ভালো রয়েছে, এই যে ফিলোসফি, এই যে দার্শনিকতা, সেটা রবীন্দ্রনাথের একদম নিজস্ব একটি বিষয়। তাই এত বড় প্রবন্ধে যেখানে তিনি আমাদের দেশের দৈন দশার কথা বলছেন, কিন্তু শেষে গিয়ে বলছেন সেই মহামানব আসে, কোনো একটি পরিবর্তন ঘটবে এবং মানুষ তাদের মনুষ্যত্বকে খুঁজে পাবে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এমন কথা হাস্যকর শোনালেও বিশ্বাসটা আমরা করতেই পারি। আমরা এরকম চিন্তাধারা রবীন্দ্রনাথের মতো রাখতেই পারি এবং দিনের শেষে এইটা মনে রাখতেই পারি যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সাহিত্যের পথের আজকের পর্বে ছোট করে আজকে সভ্যতার সংকট পড়লাম বা পড়ালাম। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সঙ্গে এই আনন্দ শেয়ার করে নেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।